এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আমাদের আজকের বিষয় সারের প্রকারভেদ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি সৌরভ গুপ্ত চলে এসেছি নদিয়া জেলার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়তে। সেখানে আমি কথা বলবো প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স, ডক্টর প্রশান্ত কুমার পাত্রর সঙ্গে। ধন্যবাদ অনেক। আমার ভালো লাগছে তোমাদের প্রোগ্রামটা থাকতে, এতে যদি কিছু উপকার হয় মানুষের। স্যার, তাহলে সরাসরি যদি আমাদের আজকের বিষয়তে চলে আসি, একটা বিষয়ে খুব শুনতে পাওয়া যায় যে সারের ব্যবহার করলে পরে মাটির উর্বরতা বাড়ে। তো সেটা একটু বলবেন যে সার বিষয়টা ঠিক কী এবং তার প্রকারভেদ কি কি আছে? আচ্ছা, সাধারণভাবে বলি আমরা যে সমস্ত খাবার মাটির থেকে গাছ নিতে পারে না, মানে সাপ্লাই দিতে পারে না, সেক্ষেত্রে আমাকে কিছু বাইরের থেকে সরবরাহ করতে হয়। যেমন গাছের খাদ্য বলতে গেলে আমাদের প্রায় 21 রকমের খাদ্য উপাদান লাগে। তার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন
এটা তো গাছ বাতাস থেকে পেয়ে যায়। এবার আছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এইটা কিন্তু প্রচুর পরিমাণে গাছের লাগে। এটা গাছের শরীরের বৃদ্ধি করে, গঠন তৈরি করে আর কি। তো যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন টোটাল যেটা পরিমাণ গাছের উদ্ভিদের শরীরের মধ্যে, সেটা হচ্ছে প্রায় 94 থেকে 95%। বাকিটা থাকলেও তার মধ্যে নাইট্রোজেন একটা প্রধান, তারপরে ফসফরাস তার চেয়ে কম, পটাশিয়াম মোটামুটি নাইট্রোজেনের সমান। এইগুলো এক ধরনের খাদ্য উপাদান থাকলো। আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এরা একটু কম পরিমাণে লাগে, কিন্তু লাগে, এটা না হলে কিন্তু হবে না। আর কিছু অনুখাদ্য যেমন আয়রন মানে লোহা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক মানে দস্তা, কপার মানে তামা, বোরন, মলিবডেনাম, কোবাল্ট, নিকেল, ক্লোরিন, এগুলো সব গাছের লাগে। মাটিতে সমস্ত উপাদানই আছে কম পরিমাণে, কিন্তু আমরা যেহেতু একটা মাটি থেকে, আমরা একটা জায়গা থেকে প্রতি বছর অনেক ফসল নিচ্ছি, 2 বার 3 বার 4 বার ফসল নিচ্ছি, সেই জন্য মাটির যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে কিন্তু এই পরিমাণটা গাছের যা দরকার তা কিন্তু নিতে পারে না। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, 1 টন ধান বীজ তৈরি করতে গেলে লাগে 15 থেকে 20 কেজি নাইট্রোজেন, আবার লাগে 2.5 থেকে 3 কেজি ফসফরাস এবং 15 থেকে 20 কেজি পটাশ। এইটা গাছ মাটি থেকে নিতে পারে না, মাটি পুরোটা দিতে পারে না, যেহেতু অনেক ফসল চাষ হচ্ছে। তাহলে আমি কী করবো, বাড়ি থেকে আমাকে সাপ্লাই দিতে হবে। ঘরে যদি চাল না থাকে তো বাজার থেকে তোমাকে কিনে আনতে হবে। এটা হচ্ছে সেরকম, যদি আমার মাটিতে খাবার যথেষ্ট পরিমাণে না থাকে তখন আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হয়। এইটাই হচ্ছে সার। সারটা দুরকম হতে পারে, একটা হচ্ছে জৈব সার, একটা হচ্ছে অজৈব সার। জৈব সার বলতে আমরা বলি এই যে খামার সার, যেটা ফার্মিয়ার্ড ম্যানিউর বলা হয়। এছাড়া কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট এখন আমরা তৈরি করছি। এর সঙ্গে থাকে কিছু সবুজ সার, মানে গাছের পাতা আর সবুজ গাছকে মাটিতে মিশিয়ে দেওয়া, এইগুলো এখান থেকেও আমরা কিন্তু পেতে পারি। আর কি পেতে পারি এখান থেকে কিছু হচ্ছে জৈব সার। সঙ্গে সঙ্গে জৈব সারের মধ্যে জীবাণু সার আছে, যেমন কিছু নাইট্রোজেন বাতাস থেকে সংগ্রহ করতে পারে, যেমন যারা কিছু শিমড়ি জাতীয় গাছের সঙ্গে তারা বাসা বাঁধে এবং তারা বাতাস থেকে নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করার পর গাছকে সেটা দেয়। সেটা যেমন রাইজোবিয়াম একটা স্পিসিস আছে, তারা কিন্তু ওই শিমড়ি জাতীয় গোত্রের সঙ্গে, যেগুলোকে আমরা ডাল শস্য জাতীয় গাছ যেগুলো, তাদের সঙ্গে থাকতে পারে। আবার কিছু জীবাণু আছে যারা মাটিতে স্বাধীনভাবে থাকে, তারাও কিন্তু বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে, যেমন অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলাম, এরা কিন্তু করতে পারে। তো এটা গেলো একটা দিক। আমরা এগুলোকে ব্যবহার করি এখন, যেমন ধরুন ফসফেট মোবিলাইজার্স, মানে ফসফেট যেটা মাটিতে আছে তাকে গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসার জন্য ফসফেট সলিউবলাইজার বলা হয়। আবার পটাশ মোবিলাইজার্স আছে, এই সমস্ত। আবার মাইক্রোরাইজাও আছে, আমি বলবো কেন মাইক্রোরাইজা কী জন্য ব্যবহার করা হয়। আর যেটা অজৈব সারের মধ্যে আছে, অজৈব সারের মধ্যে নাইট্রোজেন গঠিত সার, ফসফরাস গঠিত সার এবং পটাশিয়াম গঠিত সার, এই সারটাই আমরা সাধারণত প্রয়োগ করে থাকি এখনও পর্যন্ত ভারতবর্ষে। এছাড়া কিছু জীবাণু সারও কিন্তু প্রয়োগ এখন হচ্ছে। তো আমি যদি সারের প্রকারভেদ বলি, তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার্স মানে ইনঅর্গানিক বা অজৈব সারের মধ্যে নাইট্রোজেন গঠিত সার বেশি ইউজ হয় ইউরিয়া, সবচেয়ে বেশি প্রয়োগ হয় ইউরিয়া। মোটামুটি মানে 75 থেকে 80% নাইট্রোজেন যেটা আমাদের টোটাল ব্যবহার করি, তার ওই 75 থেকে 80% কিন্তু ইউরিয়া থেকে আসে। আর কি আছে, অ্যামোনিয়াম সালফেট আছে। অ্যামোনিয়াম সালফেটটা কম পরিমাণে, কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসে যদি দেখি আমরা, নাইট্রোজেন গঠিত সার প্রথম যেটা ব্যবহার ছিল অ্যামোনিয়াম সালফেট, কেন এটা পাওয়া যেত স্টিল ইন্ডাস্ট্রি বাই প্রোডাক্ট হিসাবে। আর আছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট এটা একটা সার, কম পরিমাণে ব্যবহার করা হয়। আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও কম পরিমাণে ব্যবহার করা হয়, বেশিতে ব্যবহার করা ইউরিয়া হিসাবে। ফসফরাস গঠিত সার আছে, যেমন সিঙ্গেল সুপার ফসফেট, যেটা আমরা প্রথম থেকেই ব্যবহার করে আসতাম। এরপর আছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, সেখানে নাইট্রোজেন এবং ফসফরাস দুরকমই আছে। এবার আছে আবার অ্যামোনিয়াম, আবার আছে যেমন ধরো ট্রিপল সুপার ফসফেট, এটাও কম পরিমাণে ব্যবহার হয়, কিন্তু হাই ভ্যালু ক্রপ সেক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। আর পটাশগুলো সার আমাদের বেশিরভাগই ইম্পোর্ট করতে হয়। মিউরেট অফ পটাশ একটা আছে, আর একটা হচ্ছে সালফেট অফ পটাশ, পটাশিয়াম সালফেট, এই দুটো সার আমাদের ব্যবহার আছে, কিন্তু মিউরেট অফ পটাশটাই বেশি পরিমাণে ব্যবহার করা হয় ভারতবর্ষে। এই গেল অজৈব সারের প্রকারভেদ। এছাড়া আমাদের যেমন জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়, আয়রনের ক্ষেত্রে আয়রন সালফেট ব্যবহার করা হয়, কপার সালফেট সালফেটগুলোই ব্যবহার করা হয় আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপারের ক্ষেত্রে। আর এখন কিছু ব্যবহার করা হয় ওই ইডিটিএর গঠিত, যেমন জিঙ্ক ইডিটিএ, আয়রন ইডিটিএ, এগুলো ব্যবহার করা হয়। আর করা হয় যেমন বোরনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বোরনের সার আছে, যেমন সলুবর আছে, তারপর বোরাক্স আছে, এই সমস্তগুলো আমরা ব্যবহার করে থাকি। এই হলো বিভিন্ন ধরনের সার আমাদের ভারতবর্ষে আছে। এছাড়া কিছু মিশ্র সার, যেটা কমপ্লেক্স ফার্টিলাইজার বলে, যেমন 10-26-26, এটা বহুল পরিমাণে ব্যবহৃত হয় এখন। যেমন 20-20 একটা সার আছে নাইট্রোজেন ফসফরাস, সেটা ব্যবহার করা হয়। আবার বিভিন্ন ধরনের কাস্টমাইজড, মানে জায়গা অনুযায়ী সারগুলো তৈরি করা হয়েছে, সেই সমস্তগুলো কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে থাকে। আবার কিছু কিছু জায়গাতে এখন যেমন বলা হচ্ছে এখন যে ইউরিয়ার সঙ্গে নিম দেওয়া হচ্ছে আর কি, নিম কোটেড ইউরিয়া সার। এটার দুটো কারণ আছে। একটা হচ্ছে নিম ব্যবহার করলে কি হয়, সারের যে যদি কোট করা থাকে উপরে, কভার দেওয়া থাকে, তাহলে কিন্তু ওর সলিবিলিটি মানে দ্রবণীয়তা কমে যায়, দ্রবণীয়তা করে দিলে তার লসটা কম হয়, এটা একটা জিনিস। আর 2 নম্বর কারণ হচ্ছে যে ওই নিমটা যখন অক্সিডাইজ হয়ে যাবে তখন ওই নিমটা কিন্তু কাজ করবে নাইট্রিফিকেশন ইনহিবিটর, মানে এক ধরনের জীবাণু আছে যারা
অ্যামোনিয়াকে নাইট্রেটে তৈরি করে, নাইট্রেটেই গাছ নেয়। যদি বেশি পরিমাণে হয়, নাইট্রেটে এমনই একটা ফর্ম, এমনই একটা রূপ নাইট্রোজেনের, যে সহজেই মাটির নিচে লিচিং হয়ে চলে যায়। বেশি বৃষ্টি হলে নিচে চলে যাবে। আর যদি আমরা সেখানে যদি ধান ফসলের ক্ষেত্রে যদি দিই, যেখানে সবসময় জল থাকে, সেখানে কিন্তু নাইট্রেট থাকে না। নাইট্রেটটা মাইক্রোবসরা কিন্তু সেটাকে বাতাসে উড়িয়ে দেবে নাইট্রোজেন গ্যাস করে বা নাইট্রাস অক্সাইড করে। নাইট্রাস অক্সাইড আরেকটা ওই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে আর কি, যারা বায়ুমণ্ডলের পরিবর্তনের জন্য একটা দায়ী রূপ এটা পাওয়া যায় আর কি। তো সেইগুলো আমরা করি। কমপ্লেক্স ফার্টিলাইজারের মধ্যে আরেকটা আছে 14, 35, 14, এটা আছে নাইট্রাস ফসফরাস ফর্মুলেশনস 20, 20, 18, 40, এরকম অনেকগুলো ধরনের সার আমাদের দেশে এখন ব্যবহার করা হয়। যদিও মোটামুটিভাবে যেটা বেশি পরিমাণ ব্যবহার হয় সেটা হচ্ছে ইউরিয়া, অ্যামিনিয়াম ফসফেট আর এই 10, 24, 26, এই 3টে সারই এখন বেশি পরিমাণ ব্যবহার করা হয়। আচ্ছা, আপনি যেহেতু এত প্রকারভেদের কথা বললেন, তো সেই জায়গাটায় সব মাটিতেই কি এই সব সার ব্যবহার করা সম্ভব, নাকি না কোনো নির্দিষ্ট মাটির জন্য নির্দিষ্ট সার ব্যবহার করতে হবে, এটা যদি একটু বলেন। খুব দুর্ভাগ্যের বিষয় যে সারা পৃথিবী ধরে গত 150 বছর ধরে বিভিন্ন ধরনের গবেষণা চলছে, কিন্তু এখনও পর্যন্ত নাইট্রোজেন সারের মানে কি বলবো এফিসিয়েন্সি এখনও পর্যন্ত 50% ক্রস করেনি। মানে আমি যদি 100 কেজি ইউরিয়া মাটিতে প্রয়োগ করি, গাছ ম্যাক্সিমাম যদি ব্যবহার করি সেটা হচ্ছে 50 ভাগ, বাকি 50 ভাগ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার অনেকগুলো দিক আছে। প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক লস, চাষির তৈরি করার জন্য যে খরচ, সেই খরচটা অনেক বেড়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে ওই লসটার জন্য আমার কিন্তু জলের ক্ষতি হচ্ছে, ওই লসটার জন্য আমার বায়ুমণ্ডলের ক্ষতি হচ্ছে, সেখানে নাইট্রাস অক্সাইড বাতাস উড়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আছে। আর একটা জিনিস কি আছে, যে এখান থেকে কিন্তু ওই আমি বললাম আমি যদি আরও বড় প্রেক্ষিতটা ভাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে গ্রিন হাউস গ্যাস তৈরি করা এবং ক্লাইমেট চেঞ্জের যে একটা প্রধান এজেন্ট, সেটাও কিন্তু এখান থেকে আসছে। ফসফরাসের ক্ষেত্রে এখন পর্যন্ত 20 থেকে 25% বেশি ব্যবহার করতে পারি না আমরা। মানে গাছ 20 থেকে 25% নিতে পারে, বাকিটা কিন্তু গাছ নিতে পারে না। কিন্তু ফসফরাসের একটা ব্যাপার আছে, ফসফরাস নষ্ট হয় না, নষ্ট খুব কম হয়, ফসফরাসের মাটিতে ধরা থাকে। সেই জন্য এখন কি হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার পর মানে গ্রিন রিভলিউশন, যেটা কৃষি বিপ্লব যখন হয়েছিল, সবুজ বিপ্লব, তখন থেকে এখন পর্যন্ত যে পরিমাণ ফসফরাস মাটিতে জমা আছে, সেই পরিমাণ ফসফরাস থেকে যদি আমরা মাটি থেকে যদি আমরা গ্রহণযোগ্য অবস্থায় আনতে পারি, তাহলে একটা বিরাট কাজ হয়। সেই বিরাট কাজটা হওয়ার জন্য আমরা এখন বিভিন্ন ধরনের গবেষণা দেখছি, আমরা বিভিন্ন ধরনের জীবাণু আছে যারা এই ফসফরাসটাকে গাছের গ্রহণযোগ্য অবস্থায় আনতে পারে। আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম, তাতে দেখেছিলাম আমরা নাইট্রোজেন সারের যদি এফিসিয়েন্সি যদি 1% বাড়ানো যায়, তাতে করে অন্ততপক্ষে ভারতবর্ষের এক্সচিকারে 450 কোটি টাকা সেভিং হয় 1% বাড়াতে পারলে। তো এই জায়গাগুলো আছে। তো এর যদি বাড়াতে হয় তাহলে কী করতে হবে, তার মানে যে পরিমাণ যেভাবে লস হয়, সেই লসটাকে আমাকে চেঞ্জ করতে হবে, লসটাকে আমাকে বন্ধ করতে হবে। যেমন বাড়িতে খাবার নষ্টটা যদি বন্ধ করে দেয়, তাহলে অনেক খরচ কম হয়ে যাবে। তেমনি এই যে সারটা আমি ব্যবহার করলাম, তার যদি লসটা কমাতে পারি, কীভাবে মানে কমাবো? প্রথম লসটা হয় রান অফ দিয়ে, মানে জল বয়ে যাচ্ছে, বান ঠিক মতো নেই, সেই জলের সঙ্গে গুলে সারও বেরিয়ে যাচ্ছে। তার আমরা কী করতে পারি যাতে জলটা না বেরিয়ে যায়? জমিগুলোকে যদি আমার ঠিক মতো আল থেকে, তাহলে জল বেরিয়ে যাবে না, তাহলে সারটা নষ্ট হবে না। এটা একটা কাজ, এটা বড় কাজ কিন্তু একটা। লিচিং লসটাকে আমি কমাতে পারবো না, কেননা ওটা তো প্রাকৃতিক নিয়ম, আমার যা জমি আছে তার বাড়িতেও কিছু নেই, কিন্তু তাও ওটা কিছু কাজ করতে পারি। কী করতে পারি আমরা? সেখানে যদি আমরা জৈব সার দিই বেশি, তাহলে কী হবে? জৈব সার দিলে শুধুমাত্র মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির আরেকটা জায়গা আছে, যেটা হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, মাইক্রোবসের গ্রোথ হয় আর জল ধারণ ক্ষমতা বাড়ে। জল ধারণ ক্ষমতা যদি বাড়ে, তাহলে লিচিং লসটা কম হবে, ওইভাবে আমরা কমাতে পারি। 3 নম্বরটা লস হচ্ছে গ্যাসিয়াস ফর্মের লস, সেটা হচ্ছে অ্যামোনিয়া হিসাবে লস হয়ে যায়। সেটা কীরকম? যদি আমার অ্যালকালাইন সয়েল থাকে, যেখানে সয়েলের পিএইচ বেশি, সেই সব জায়গাতে এই লসটা বেশি হয়। লসটা কমাবো কী করতে? আমার মাটির তো আমি যদি পিএইচ চেঞ্জ করতে পারি, তাহলে তো খুব ভালো কথা। যদি আমার বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট দিয়ে যদি আমরা পিএইচটাকে নর্মাল আনতে পারি, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু সেটা সবসময় করা যায় না, খুব ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই অ্যামেন্ডগুলো প্রচুর দাম। অ্যালকালি সয়েল করতে গেলে জিপসাম দিতে হয়, জিপসাম তো পাওয়াই মুশকিল এখন, সে করতে গেলে চাষির অনেক খরচা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা মাটির উপরে অ্যাপ্লাই করবো না। মাটির উপরে অ্যাপ্লাই করলে কী হবে? সহজেই অ্যামোনিয়াটায় বাতাসটাই সঙ্গে মিশে যাবে। যদি আমি মাটির নিচে ব্যবহার করি, মানে কি বিরাট কিছু টেকনোলজির দরকার নেই। আমি যখন সারটা প্রয়োগ করব, প্রথমে আগে যদি আমি জমিতে লাঙ্গল দিই, তারপর যদি সারটা প্রয়োগ করি এবং তারপর যদি মই দিয়ে যদি চাপা দিয়ে দিই, তাহলে মাটির নিচে চলে গেল। মাটির নিচে চলে কিন্তু লসটা অনেক কম হয়। আরটা কী করতে পারবো? ধানের ক্ষেত্রে যেটি করা যেতে পারে, আমরা ওই যে কাদার বল করে তার ভিতরে ঢুকিয়ে যদি আমরা ওই 4টে গাছের মাঝখানে একটা করে পুঁতে দিতে পারি, সেটা কিন্তু হতে পারে। চাষিদের ছোটো জমি তারা করতে পারে, লার্জ স্কেলে কিন্তু এটা করা একটু অসুবিধা। অ্যাডভান্স কান্ট্রিতে ওরা করার জন্য মেশিন আছে, সেই মেশিনের জন্য ওই ডিপিংগুলো করে যেতে পারে আর কি। আর সারের যেটা চয়েস, আমাকে যে সারটা ব্যবহার করবো সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু ইউরিয়া সার সব জায়গায় ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি নাইট্রেট সার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ধান চাষের ক্ষেত্রে নাইট্রেট সার ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু নাইট্রেটটা মাইক্রোঅর্গানিজমরা তাকে ব্যবহার করে নিয়ে তাকে বাতাসে উড়িয়ে দেবে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস করে। নাইট্রোজেনের ক্ষেত্রে এটা একটা ব্যাপার হলো।
তাহলে ওখানে কী সার ব্যবহার করা যেতে পারে? না, ইউরিয়াই ব্যবহার করতে পারি আমরা। ইউরিয়াটা আমরা ব্যবহার করতে পারি। এখন একটা নতুন সার আস্তে আস্তে উঠে আসে, ক্যালসিয়াম সায়ানামাইড, এই দুটো জিনিস আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ইউরিয়াকে আমরা এইরকমভাবে ব্যবহার করতে পারি, মাটির নিচে ব্যবহার করলাম, জৈব সারের সঙ্গে ব্যবহার করলাম, তাহলে কিন্তু লসটা অনেক কম হবে। মাটির উপরে সারফেস দেবো না, জল যেন থাকে সেটা করতে হবে। জলের মধ্যে দিয়ে অ্যামোনিয়ার লসটা কিন্তু কম হবে। শুকনো জমির থেকে যে পরিমাণে অ্যামোনিয়া লস হবে, জলে থাকলে সেক্ষেত্রে লসটা কিন্তু কম হবে। ফসফরাস সারের যেটা প্রধান সমস্যা, সেটা হচ্ছে ফসফরাস সার প্রচণ্ড রকমভাবে বিক্রিয়া করে। তার জন্য ফসফরাস দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাটিতে বন্ধন হয়ে যায়, ফসফরাস বন্ধন বলে ওটাকে। আমি কী করে কমাবো? সেটা কমাতে পারি যদি আমরা ফসফরাস সারকে যদি জৈব সারের সঙ্গে ব্যবহার করতে পারি, তাহলে জৈব ফসফরাস তৈরি হয়ে যায়। সেই জৈব ফসফরাসটা মাটিতে আস্তে আস্তে গাছের গ্রহণযোগ্য অবস্থাতে আসে, এটা আমরা করতে পারি। সেই বন্ধনের ব্যাপারটা একটু বলবেন, যে ফসফরাস বন্ধনের ব্যাপারটা হচ্ছে যে এটা একটু টেকনিক্যাল হয়ে যাবে ব্যাপারটা। মানে গাছ তো যেভাবে ফসফরাস সার নেয়, সেটা হচ্ছে একটা ফর্ম আছে, তাকে বলে H2PO4, ওটাকে বলে ডাইক্যালসিয়াম ফসফেট ফর্ম। সেই ফর্মে গাছ নেয়। যদি আমি মাটিতে অ্যাপ্লাই করি, তাহলে কি করবে, এটা একটা নেগেটিভলি চার্জ, মানে ঋণাত্মক একটা আয়ন। সেই আয়নটা কাছাকাছি যে কোনো ক্যাটায়ন পাবে, ধনাত্মক আয়ন পাবে, সেটা ক্যালসিয়াম হোক, লোহা হোক, ম্যাঙ্গানিজ হোক, অ্যালুমিনিয়াম হোক, তার সঙ্গে ও যুক্ত হয়ে যাবে। এবং যুক্ত হলে কি করবে, ও তখন তলায় পড়ে যাবে, মানে ওটা সলিউশনে থাকবে না, তলায় পড়ে যাবে, গাছ নিতে পারবে না। সেটা আমরা করতে পারি যদি কমাতে পারি। সেটা একটা জায়গা হচ্ছে যদি আমি জৈব সারের সঙ্গে ব্যবহার করতে পারি। আর এটা কী করতে পারি, যদি ওখানে আমরা ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া যেগুলো আছে, ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া ছাড়া আরও অনেক ধরনের অর্গানিজম আছে, সেগুলো এবার দিই, তাহলে কিন্তু হতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এটা ফসফরাস এবং জিঙ্ক দুটো ক্ষেত্রেই হয়। সেটা হচ্ছে সাধারণভাবে মাটির সঙ্গে গাছের যে শিকড় থাকে, তার রেশিওটা যদি হয় 100:1, মানে মাটির 1/1 সঙ্গে সংস্পর্শ থাকে শিকড়ের। আমরা যদি শিকড়ের ওই পরিমাণটা বাড়াতে পারি, 1% জায়গায় 2% করতে পারি, তাহলে কিন্তু কী হবে, অনেক তাড়াতাড়ি গাছের শিকড় কিন্তু মাটির কোণার কাছাকাছি যেতে পারবে। তার মানে কি, ফসফরাস থেকে বেশি মুভ করতে হবে না। সয়েল থেকে রুটের মধ্যে আসার জন্য যে জায়গাটা ওকে অতিক্রম করে আসতে হবে, সেই জায়গাটার রাস্তাটা কমে যাবে। এটা আমরা করতে পারি। তাহলে কি, মাইক্রোরাইজে যদি আমি ইনফেকশন করি আমরা, তাহলে মাইক্রোরাইজে কিন্তু রুটের সাইজটা বাড়িয়ে দেয়, ভলিউমটা বাড়িয়ে দেয়, সেটা একটা রাস্তা। সেক্ষেত্রে ডাইরেক্টলি গাছের শিকড় ওই মাটির থেকে কিন্তু ফসফরাসটা নিতে পারবে। ওদের একটা প্রসেস আছে, আয়ন এক্সচেঞ্জ প্রসেস, সেই প্রসেস নিতে পারবে। এটা করা যেতে পারে। পটাশিয়াম সারের ক্ষেত্রে ওই একই রকম প্রসেস, অন্য কোনো লস নেই। পটাশিয়ামের ক্ষেত্রে 60% মতো তার এফিসিয়েন্সি আছে, 40% লস হয়। এটা মোস্টলি হয় এই রানঅফ দিয়ে এবং লিচিং দিয়ে। সেটা যদি আমরা বন্ধ করতে হবে, তাহলে কিন্তু ওই কানু ছাড়া গীত নেই। অর্গানিক সার দিতে হবে, জৈব সার না দিলে মাটির স্বাস্থ্য রক্ষা করা যাবে না। এটা হচ্ছে প্রধান জিনিস। এই যে আমি আগে যেটা বলছিলাম, যে এই কোস্টাল এরিয়াতে যেটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে আয়রন সালফাইড থাকে। এই আয়রন সালফাইডটা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন সেটা ওই ভেঙে যায়। ভেঙে গিয়ে কী হয়, আয়রনের একটা আয়ন তৈরি হয়, আর সালফার ট্রাইঅক্সাইড তৈরি এবং সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে আয়রন টক্সিসিটি হয় ওখানে, এবং সালফাইড টক্সিসিটি হয়। ওই সালফাইড কী করে, জিঙ্ককে প্রেসিপিটেট করিয়ে দেয়, জিঙ্ক কপারকে প্রেসিপিটেট করে দেয়, মানে পড়ে যায়, গঞ্জ অবস্থা থাকে না। এই জন্য এখানে জিঙ্কের অভাবটা একটা প্রধান সমস্যা কিন্তু, মানে এই জায়গাতে। এখানে ফসফরাসের সমস্যা কিছু নেই, কিন্তু অর্গানিক কার্বন, নাইট্রোজেন, পটাশিয়ামটা যথেষ্ট পরিমাণে, পটাশিয়ামের কোনো সমস্যা নেই। কারণ এই ধরনের অ্যালুভিয়াল সয়েলগুলোতে পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে। কিন্তু আবার ল্যাটারাইট যে জায়গাটা বললাম, সাউথ 24 পরগনার পশ্চিমাঞ্চলের যে পার্টটা, সেখানে কিন্তু ল্যাটারাইট টাইপস হবে, রাল এবং কাকুরি মাটি অঞ্চল আছে, সেখানে কিন্তু সবই সমস্যা। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সব সমস্যা, ওখানে কোনোটাই ঠিকঠাকভাবে নেই। জৈব সারের পরিমাণ খুব কম। কিন্তু আমি যদি অ্যালুভিয়াল সয়েলের কথা বলি, সেটা যদি গঙ্গা ব্রহ্মপুত্র অ্যালুভিয়াম হোক, যেটা উত্তর দিকে আছে, জেলার উত্তর দিকে যে পার্টটাতে আছে, সেটা খুব উর্বর জায়গা। আর যেটা পরবর্তী পার্ট, যেটা কোস্টাল এরিয়া, যেটা 13টা ব্লক আমি আছে বললাম, সেক্ষেত্রে কিন্তু এই সারের গ্রহণের সমস্যাগুলো নেই, কিন্তু ওখানে আয়রন টক্সিটি এবং সালফার টক্সিটি আছে। এই জন্য ওখানকার কিন্তু উর্বরতা কম, কিন্তু এই অ্যালুভিয়াল সয়েলের উর্বরতা অনেক বেশি, এখানে অনেক ভালো। তো সেক্ষেত্রে আমাদের এটা বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম সার ব্যবহার করতে পারি, তাহলে যেটা বললাম ফসফরাসের সলিবিলিটি বাড়বে, যেটা আমি একটু আগে বলছিলাম। আর মাটি পরীক্ষার বেসিসে কিন্তু আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করতে হবে, কেন মাইক্রোনিউট্রিয়েন্টটা খুব মারাত্মক জিনিস। তার কারণ এর কোন জায়গাতে অভাব আর কোন জায়গাতে বেশি, কোন জায়গাতে ডেফিসিয়েন্সি, কোন জায়গায় টক্সিসিটি, এই লিমিটটা খুব কম। এই জন্য বেশি দিয়ে দিলে কী হবে, ও টক্সিক হয়ে যাবে তখন। এই জন্য আমাকে মাটির পরীক্ষা করে দেখতে হবে। সে মাটি পরীক্ষার ব্যবস্থা কিন্তু এখন আছে। এখন তো সয়েল হেলথ কার্ডের ব্যবস্থা গভর্নমেন্ট করেছে। এছাড়াও এডিএর সঙ্গে যদি দেখা করে, এডিএ কিন্তু তাদের সব মাটি পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারবে। আরও বিভিন্ন এনজিও আছে, তারাও কিন্তু মাটি পরীক্ষা করছে। এটা আছে আর কি। আর আমরা একদম আমাদের আলোচনার শেষের দিকে চলে এসেছি। তো স্যার, আমাদের আলোচনার প্রথম দিকে আপনি বলেছিলেন সবুজ সার, ওটা নিয়ে যদি একটু বলেন যে সবুজ সার বিষয়টা কি? সবুজ সার হচ্ছে সবুজ গাছের পাতা
এবং কচি যে গাছের কাণ্ড তাকে যদি আমরা মাটিতে মিশিয়ে দিই, সেটা মিশে গেলে পচে যাবে এবং এর কার্বন টু নাইট্রোজেন রেশিওটা অনেক কম। যেমন যে আমি খামার সার ব্যবহার করি সেখানে কিন্তু 20:1 প্রায় থাকে, ভার্মি কম্পোস্টে কম থাকে, 10-12:1 থাকে। এখানেও কিন্তু ওইরকমই 7-8:1 থাকে। সেটা সহজেই কিন্তু পচে যাবে, পচে গিয়ে কিন্তু গাছের খাবারগুলো ওখান থেকে রিলিজ হয়, মাইক্রোবসরা খাবারও বেশি পেতে পারে, ওখান থেকে রিলিজ হয়। এটা আমরা কী করতে পারি, যেমন সবুজ সার বলতে আমরা ধনচা ইউজ করতে পারি, চাষ করতে পারি। ধনচাতে আমরা কিছু পাবো না, কিছু অর্থকরী জিনিস পাবো না। তার জায়গায় যদি আমরা মুগ চাষ করি বা কলাইয়ের চাষ করি, সেগুলো যদি আমরা করি বিভিন্ন ধরনের সেমি জাতীয় ফসল, তাহলে কিন্তু বীজটাও পাবো। এখন তো ডালের দাম অনেক বেশি, আমরা জানি প্রত্যেকটা ডালের দাম বেশি, সুতরাং মুগ এবং কলাই ওখানে হতে পারে। মুগের দামটা এখন সবচেয়ে বেশি, যদি মুগ এবং কলাই চাষ করতে পারি আমি কলাইটাও পেলাম, আর ওর যে বাকি যে অবশিষ্ট থাকলো সেটা যদি মাটির সঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গাছের অনেক লাভ হবে। এইগুলোই সবুজ সার। এছাড়া কী করা যায়, যদি আমি ওখানে না করতে পারি তাহলে আমার যদি ওই অ্যাগ্রোফরেস্ট্রির মতো যদি সিস্টেমটা করা থাকে, মানে গাছের মানে ওই জমির পাড়ে যদি আমি বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারি, যেমন একটা সহজেই করা যায় সেটা হচ্ছে গ্লাইরিসিডিয়া। গ্লাইরিসিডিয়ার আরেকটা ব্যাপার আছে, গ্লাইরিসিডিয়া কিন্তু অনেক পোকামাকড়কেও কিন্তু তাড়িয়ে দিতে পারে, এরা ইনসেক্টিসাইডাল প্রপার্টি আছে। তো সেখানে যদি আমরা পাড়ে যদি আমরা গ্লাইরিসিডিয়া গাছ লাগাই এবং সেখান থেকে গাছের ডালগুলো কেটে কেটে যদি আমরা দিই, ছোটো গাছ অবস্থায় যদি আমরা কচি ডালগুলো কেটে কেটে দিই, সেটা অটোমেটিক্যালি জমিতে পচে যাবে এবং সেটা কিন্তু ভালো সারের ব্যবস্থা হবে। আর ধনচা তো আছে, ধনচা আছে, সন আছে, সানেম, এটা আমরা চাষ করতে পারি। চাষ করার পর সেটা মাটিতে মিশিয়ে দিলে কিন্তু তাছাড়া একটা জিনিস হয়েছে, এখন আমরা এই অঞ্চলে যেগুলো ধান চাষ করতে আমরা বারণ করছি আর্সেনিক প্রবণ এলাকাতে, সেখানে যদি আমরা বাদামের চাষ করি, বাদামটা যদি আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে লাগাই, তাহলে বাদামটা তুলে নেওয়ার পর শিকড় থাকবে অনেক, সেখানে নাইট্রোজেন সার যোগ হবে, বাতাস থেকে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সেখানে যোগ হয়। আর সেই সঙ্গে যদি আমার যে অবশিষ্টটা থাকলো সেটা যদি আমরা মাটিতে মিশিয়ে দিই তাহলে কিন্তু সেটা জৈব সারের কাজ করবে। এইগুলোকে আমরা সবুজ সার বলে থাকি আর কি। আপনাকে স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার ভালোই লাগলো, এটা খুব ভালো প্রচেষ্টা। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সারের প্রকারভেদ। এ বিষয়ে কথা বললেন নদিয়া জেলার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স, ডক্টর প্রশান্ত কুমার পাত্র। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর
90.8 megahertz community radio, Jadavpur University.